টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের হচ্ছে বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই সেটটাই পরীক্ষার আগে শেষ সেট হতে চলেছে। তার জন্য এই সেট আলোচনা করার পরে আমি তোমাদের কিছু চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেবো, সেগুলো ভালো করে দেখে নিও। আর এই সেটটা তোমরা ভালো করে দেখো। তার আগে তোমাদের সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো রয়েছে, মূলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্যক্ষমতা, শক্তি, এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো, চলে আসছি তোমাদের যে প্রশ্ন আছে। প্রথমে গ্রুপ এ তে চলে আসছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন জানতে চেয়েছে। তো উত্তর হবে এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 5.6 লিটার। এ হচ্ছে সঠিক উত্তর। 1.2 এটা রয়েছে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক অণু বর্তমান। দেখো, এখানে সবচেয়ে বেশি সংখ্যক অণু যেটা বর্তমান সেটা হচ্ছে 8 গ্রাম হাইড্রোজেন। নেক্সট 1.3, প্লবতা নির্ভর করে না। উত্তর হচ্ছে নিমজ্জিত বস্তুর ঘনত্বের ওপর। তারপরে দেখো 1.4 চলে আসছি আমরা। পৃষ্ঠটানের একক হলো এসআই পদ্ধতিতে জানতে চেয়েছে। এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক হলো নিউটন পার মিটার। 1.5 চলে আসছি। 1.5 বলেছে উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম নাইট্রেট KNO3 এর দ্রাব্যতা। উত্তর যেটা হবে সেটা হচ্ছে বাড়ে। এবার 1.6, কোন মিশ্রণটিকে আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায়। তো 1.6 যেটা উত্তর সেটা হচ্ছে বি, জল যোগ ইথাইল অ্যালকোহল। এবার চলে আসছি 1.7, ক্ষারীয় দ্রবণের পিএইচ হলো। উত্তর হবে 7.9D। নেক্সট দেখো 1.8 চলে আসছি আমরা। এ ও বি দুটি বস্তুর ভরের অনুপাত 1:4 এবং গতিশক্তির অনুপাত 4:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত হয়। উত্তর হচ্ছে 1:1। ঠিক আছে। এবার দেখো, চলে আসছে আমরা গ্রুপ বিতে। প্রথম যে প্রশ্ন আছে, দেখো 2.1, মোল অণু হাইড্রোজেনে ইলেকট্রনের সংখ্যা কত। তো উত্তর যেটা হবে সেটা 2 × 6.023 × 10⁻23। দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, একটি নাইট্রোজেন অণুর প্রকৃত ভর কত। উত্তর লিখবে 28 × 1.66 × 10⁻24 গ্রাম। তারপরে দেখো 2.2, রক্ত একটি ড্যাশ বলেছে এখানে। তো উত্তর লিখবে রক্ত একটি কোলয়েড। অথবা দিয়ে কি আছে, হোয়াইট ভিট্রিয়লের সংকেত লেখো। তো হোয়াইট ভিট্রিয়লের সংকেত হচ্ছে ZnSO4 7H2O। নেক্সট 2.3, সমিত লবণের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। অথবা দিয়ে আছে CH3COOH এর ক্ষারগ্রাহিতা কত। তো উত্তর লিখবে 1। এবার 2.4 দেখো, শক্তি একটি ভেক্টর রাশি, এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তো এটা হচ্ছে মিথ্যা। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলেছে। দেখো, তো প্রথমে দেখো যেটা বলেছে ব্যারোমিটার। ব্যারোমিটারের সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে বায়ুর চাপ মাপে। তারপরে আছে দেখো সাইফন। সাইফনের সঙ্গে যেটা মিল হবে এক পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করে। এবং শেষে আছে ভেঞ্চুরিমিটার, যেটার সঙ্গে মিল হবে তরল প্রবাহের হার মাপে। ঠিক আছে। এবার দেখো, আমরা চলে আসছি গ্রুপ সিতে। গ্রুপ সি এ যেটা বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। 3.1, 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত। এইচ বলেছে 1, হ্যাঁ, আর অক্সিজেন হচ্ছে 16। ঠিক আছে। অথবা দিয়েছে রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সূত্রের অবদান কি। 3.2 দিয়েছে 0.8 ও 1.2 আপেক্ষিক গুরুত্বের দুটি তরলকে সমভাবে মিশ্রিত করলে মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব কত হবে। অথবা আছে এর সঙ্গে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। 3.3, টিন্ডাল এফেক্ট কি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.4, কি ঘটে সমীকরণ সহ লেখো। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট যোগ করা হলো। 3.5 দেখো, একটি বস্তুর ভর
0.1 কেজি। বস্তুটি 5 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছুটে চলেছে। এই অবস্থার বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। অথবা আছে কার্যের এসআই এবং সিজিএস পদ্ধতির অভিকর্ষী বিভাগগুলির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এবার ধরো গ্রুপ ডিতে যেটা রয়েছে 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 5 = 15। 4.1 তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। অথবা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়। ওই পাত্রে 32 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত? 4.2 অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত? এর একটি গুরুত্ব লেখো। 1+1+1 আছে এখানে। 4.3 কেলাসন প্রক্রিয়ায় সিড ক্রিস্টালের ভূমিকা কি? শিল্পক্ষেত্রে এর প্রয়োগ উল্লেখ করো। এখানে 1.5+1.5 আছে। অথবা দিয়ে আছে 70 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে KNO3 এর দ্রাব্যতা যথাক্রমে 134 ও 30। 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্বারা সম্পৃক্ত 200 গ্রাম জলকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠান্ডা করলে কি পরিমাণ KNO3 কেলাসিত হবে? 4.4 নির্দেশক কাকে বলে, উদাহরণ দাও। অম্লরাজ কি? 1+1+1 আছে এখানে। তারপর দেখো 4.5 প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। অথবা দিয়ে আছে 1 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। ছোড়ার মুহূর্তের পরে এবং মাটিতে পড়ার ছোড়ার মুহূর্ত পরে এবং মাটিতে পড়ার মুহূর্তের আগে বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তি কত? ঠিক আছে। তো এই গেল তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের প্রশ্ন। এবার তোমাদের ভিডিও শুরু করার আগেই আমি বলেছিলাম যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমি তোমাদেরকে দেব। তো শুনে নাও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। প্রথমে তোমাদের যে চ্যাপ্টারের সাজেশনটা দেবো সেটা হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। সেখান থেকে বড় প্রশ্নের সাজেশন আমি দেব। তোমরা যেটা করে রাখতে পারো, সাইফন ও সাইফন ক্রিয়া বলতে কি বোঝো, আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান কাকে বলে, সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য, স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। হুকের সূত্রটি তোমরা ভালো করে যাবে। ঠিক আছে। ইয়ং গুণাঙ্ক কাকে বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে। তারপরে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। সাইফন ক্রিয়ার শর্ত, প্লবতার বৈশিষ্ট্য, বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্ত ভালো করে করবে। বার্নৌলির নীতিটি বিবৃত করো। ঠিক আছে। তারপরে এরকম দিতে পারে এল দৈর্ঘ্যের একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই, তারটির এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে অন্য প্রান্তে এম ভর ঝোলালে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তারটির ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, এরকম দিতে পারে। তো এই হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা পদার্থের গঠন ও ধর্ম। এবার তারপরে যে তোমাদের চ্যাপ্টার আছে পরমাণুর গঠন, এখান থেকে যেগুলো তোমরা করবে, পরমাণু ক্রমাঙ্ক, মৌলের মূলগত ধর্ম কেন। ঠিক আছে। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি খুব ইম্পর্টেন্ট, নিউক্লাইড কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসোটোন কাকে বলে, হ্যাঁ, ক্যাটায়ন আয়নের সংজ্ঞা, পরমাণু আয়নের পার্থক্য, পরমাণুর চেয়ে আয়ন বেশি সুস্থিত, এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তারপরে রাদারফোর্ড মডেলের ত্রুটিটা বললাম আমি। তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষার ফলাফলগুলি লিপিবদ্ধ করতে বলতে পারে। বোর রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলি উল্লেখ করতে বলতে পারে। হ্যাঁ, এছাড়াও কিছু যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবে। ঠিক আছে। তারপরে তোমার যে চ্যাপ্টারগুলো আছে, মৌলের ধারণা, আমি কিন্তু শুধু বড় প্রশ্নগুলো বলছি, শর্ট কোশ্চেনগুলোর জন্য কিন্তু তোমাদের বইটা খুঁটিয়ে পড়তেই হবে। ঠিক আছে। এবার দেখো চলে আসছি মৌলের ধারণা। তো মৌলের ধারণা থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো তোমরা করবে, অ্যাভোগাড্রোর সূত্র ভালো করে পড়ে যাবে, অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, তারপরে এসআই পদ্ধতিতে মোলের একক, হ্যাঁ, মোলের সংজ্ঞা, পারমাণবিক ভর কাকে বলে, মোলার আয়তন কাকে বলে, সংকেত ভর বা সংকেত ওজন বলতে কি বোঝো, মৌলের পারমাণবিক ভর ও পরমাণু ভরের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে। পারমাণবিক ভর আর ভর সংখ্যার মধ্যে পার্থক্য। তারপরে জলের একটি অণুর ভর কত, 9 গ্রাম জলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলতে পারে। তারপরে একটি যৌগের অণুর ভর দিয়ে দেবে, যে যৌগটির আণবিক ভর কত জানতে চাইতে পারে। ঠিক আছে। এইগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে আসছে। তারপরে যে চ্যাপ্টার আছে দ্রবণ, সে দ্রবণ থেকে যেগুলো তোমরা ভালো করে করবে, দ্রবণ কাকে বলে, প্রকৃত দ্রবণ কাকে বলে, কোলয়েড কাকে বলে, ইমালশন কাকে বলে, ইমালশন কারক কি, টিন্ডাল এফেক্ট তোমাদের করালাম কিছুক্ষণ আগে, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন, দ্রাব্যতা লেখ কাকে বলে। ঠিক আছে।
কেলাসন কাকে বলে, দ্রাব্যতার একক কি, সিড ক্রিস্টাল কাকে বলে, সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, কেলাস জল কাকে বলে, কেলাসের অধিবৃদ্ধি বলতে কি বোঝো, প্রকৃত দ্রবণ, ক্লোরাইডীয় দ্রবণ ও প্রলম্বনের পার্থক্য। ঠিক আছে, তারপরে কিছু প্রশ্ন আসতে পারে, নদীর জল খোলা বালতিতে অনেকক্ষণ রেখে দিলেও তা কখনো স্বচ্ছ হয় না কেন, কিভাবে এই খোলা জলকে স্বচ্ছ করবে ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। জলীয় দ্রবণ থেকে ফটকরির কেলাস কিভাবে প্রস্তুত করবে। ঠিক আছে, এছাড়াও কিছু গাণিতিক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সেই গাণিতিক প্রশ্নগুলো ভালো করে করবে। আর অ্যাসিড, ক্ষার ও লবণ, এখান থেকে যে 2 নম্বর প্রশ্নগুলো বা 3 নম্বর প্রশ্নগুলো তোমরা করে যাবে। আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা, অম্লরাজ কি, অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি কি, প্রশমন ক্রিয়া কাকে বলে, আম্লিক লবণ কাকে বলে, হঠাৎ মৌমাছি কামড়ালে কি করা উচিত, ক্ষার ও ক্ষারকের পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। গাঢ় NaOH দ্রবণ অ্যালুমিনিয়ামের চূর্ণ সহজে উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ পড়ে যাবে। তারপরে মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়, তারপরে পাকস্থলীতে এই অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হলে কি অসুবিধার সৃষ্টি হতে পারে, স্টোন ক্যান্সার কি। হ্যাঁ, স্টোন ক্যান্সারটা ভালো করে করবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গাতে আসতে পারে। সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের একটি পদ্ধতি লেখো, মূল বিক্রিয়া। অ্যান্টাসিড কি, স্বর্ণকারের কারখানায় উৎপন্ন বায়ুদূষক গ্যাসটি কি, এটি কিভাবে উৎপন্ন হয়। পিএইচ স্কেল কি, চাষের জমি আম্লিক হয় কেন, জমি আম্লিক হলে কি অসুবিধা হবে। ঠিক আছে, এগুলো তোমরা করে যাবে। তারপরে তোমাদের যে চ্যাপ্টার আছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, ঠিক আছে, সেখান থেকে তোমরা যেটা করে যাবে, পাতন কাকে বলে, পাতন প্রক্রিয়ার 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। আংশিক পাতন কাকে বলে, আংশিক পাতনের সীমাবদ্ধতা, ঊর্ধ্বপাতন কাকে বলে। তারপরে জল জল যে চ্যাপ্টার আছে সেখান থেকে তোমরা করবে জলের অপর নাম জীবন কেন, পানীয় জলের কি কি গুণ থাকা আবশ্যক, মৃদু জল ক্ষয় জল কাকে বলে, আয়নমুক্ত জল ও পাত্র জলের মধ্যে কোনটি অধিকতর বিশুদ্ধ। ঠিক আছে, আয়ন বিনিময় পদ্ধতি কিভাবে জলের স্থায়ী ক্ষরতা দূর করা যায়, পানীয় জল প্রস্তুতিতে জল পরিশোধনের বিভিন্ন ধাপগুলো আলোচনা করো। ঠিক আছে, তারপরে জল দূষণের কারণ, জল দূষণের প্রতিকারের উপায়, জল সংকট কাকে বলে, খর জল কি, কত প্রকার। হ্যাঁ, এগুলো করে যাবে। তারপরে শেষ যে চ্যাপ্টার আছে শক্তির ক্রিয়া কার্য, ক্ষমতা ও শক্তি, এখান থেকে তোমরা যেটা করবে, বলের দ্বারা কার্য একটি উদাহরণ সহ বোঝাও, বলের বিরুদ্ধে কার্য উদাহরণ সহ বোঝাও। হ্যাঁ, এগুলো ভালোভাবে করবে। তারপরে তোমাদের যে 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আছে সেগুলো কোনগুলো করবে দেখো, কখন একটি বল দ্বারা কৃতকার্য শূন্য হয়, ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক নির্ণয়, বস্তু স্থিতিশক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে কোনটির মানে ঋণাত্মক হয়, কেন হয়। ঠিক আছে, তারপরে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অনুভূমিক তলে একটি সুটকেস নিয়ে কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সে কি কোনো কার্য করছে, হ্যাঁ, কেন। তারপরে এম ভরের একটি বস্তুর গতিশক্তি হলে প্রমাণ করো, বস্তুটির ভরবেগ √2mE, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বিদ্যালয়ে কিন্তু এটা আসতে চলেছে। একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি। একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি। ঠিক আছে, এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। তো শুধুমাত্র যে এইগুলো করে যাবে তা নয়, তোমরা আগে তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে যে সাজেশনগুলো বললাম সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষায় তাহলে তোমাদের সাফল্য নিশ্চিত। এছাড়াও গতিশক্তি কাকে বলে, এম ভরের একটি বস্তু বিবেগে গতিশীল, গতিশক্তির রাশিমালা দিয়ে প্রচেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু দেখে যাবে তোমরা। ঠিক আছে, তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন করতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। আর কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তাহলে তোমার মন দিয়ে পরীক্ষা দাও, তোমার সকলে ভালো থাকবে, তোমার সকলে সুস্থ থাকবে।